ঠিক আছে, খেয়ে নে তাড়াতাড়ি। বুবু, আমরাও বসে যাই, রাত বাড়ছে। ইয়াদ, নাবাদ ইরা আসতে আসতে বেশ রাত হবে। ওদের জন্য অপেক্ষা করে লাভ নেই। তাই কর ছোট। আর আমার মনে হয় না আজকে তারা আসবে। ইয়াদ তো বলেই গেছে বেশি রাত হলে বাড়ি চলে যাবে, কাল দুপুরে ফিরবে। হুমায়রা কথা শেষ না করতেই হুরাইরা ভুরু কুঁচকে বলল, কাল দুপুরে ফিরবেন মানে? ওনারা কি এমন কাজে গেছেন যে কাল দুপুরে ফিরতে হবে? সে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার পড়ায় মনোযোগ দাও। ইয়াদ বলে গেছে পড়া শেষ করে রাখতে, এলেই ধরবে কিন্তু। তুমি কিছু বলনি কেন মা? আর উনি যখন তখন পড়া ধরলেই বা আমি দিতে যাব কেন? উনি আমার টিচার নাকি? চুপ কর হুর, খেয়ে পড়তে বস। হুরাইরা আর কথা বলল না, গপ গপ করে খেয়ে উঠে গেল। তার রাগ হচ্ছে ইয়াদের প্রতি। নিজে পার্টিতে তো গেছেই, সাথে করে ওই ন্যাকা ষষ্ঠীটাকেও নিয়ে গেছে। আবার বলে যাওয়া হয়েছে পড়া পড়তে এসে ধরবে। বেশ জমকালো আয়োজন করা হয়েছে পার্টিতে। ইয়াদের পিছনে তিয়াশাও প্রবেশ করলো সেখানে। স্বামীর কিছু দূরে দাঁড়িয়ে কয়েকজনের সাথে কথা বলছিল। তাদের দেখে এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, ওয়েলকাম মিস্টার ইয়াদ ইয়াতাসাম। হাই তিয়াশা, কেমন আছেন আপনি? তিয়াশা তৎক্ষণাৎ জবাব দিতে পারল না, মুচকি হাসল শুধু। স্বামী নিজেও মুচকি হেসে তাকে ভিতরে আসার অনুরোধ করল। পার্টিতে এসে ইয়াদ চারিদিকের অবস্থান বুঝে নিল। মিস্টার মেহবুব এখনো এসে পৌঁছাননি, হয়তো এক্ষুনি এসে পড়বেন। ইয়াদ, নাবাদ, তিয়াশা এসে একপাশে দাঁড়ালো। নাবাদের চোখ সর্বক্ষণ অরার উপর নজরদারি করছে। মেয়েটা এসেছে ধরে সেলিম এহসানের সাথে কথা বলে যাচ্ছে। স্বামীর বেশ কয়েকবার এসে তাদের সাথে কথা বলে গেছে। পার্টির মূল যিনি তিনি এখনো এসে পৌঁছাননি। ইয়াদ হাতের ঘড়ির দিকে তাকালো। রাত কম হয়নি, অথচ কারোর কোনো মাথা ব্যথা নেই। ইয়াদ স্বামীরকে ইশারা করে ডাকতে স্বামীর দ্রুত এগিয়ে এলো। স্বামীর আসতে ইয়াদ বলল, আপনাদের মতলবটা কি বুঝতে পারছি না। কি করতে চাইছেন বলুন তো? এতটা অধৈর্য হতে নেই ইয়াদ, সবুর করুন। জানেন তো সবুরের ফল মিঠা হয়। সে না হয় করছি, কিন্তু মিস্টার মেহবুব এখনো এলেন না কেন? তিনি তো এতক্ষণে চলে আসার কথা। বেশ কয়েকবার কল করার পরেও ধরলেন না। এত অস্থির কেন হচ্ছেন? চলে আসবেন। নাবাদ ইয়াদ আর স্বামীরের কথা শুনছিল, এসে বলল, উনি আসতে এত লেট করছেন, আর আপনারা অপেক্ষা করছেন ওনার জন্য। বিশেষ কিছু আছে বুঝি? আপনারা জানার কথা, এটা উনি ওনার মেয়েকে আমরা একটা পার্টির মাধ্যমে সকলের সাথে পরিচয় করিয়ে দিতে চান। তাছাড়া আমাদের হাতে হাতে না হয় প্রজেক্ট তিনি পেয়েছেন না, একটু তো দর নিবেনই। অবশ্য আপনারাও আমাদের বিশেষ অতিথির চেয়েও কম কিছু নয়, কারণ আপনারা ভাই মানে ইয়াদ সাহেবের জন্য কিন্তু তিনি শেষ পর্যন্ত প্রজেক্টটা পেয়েছিলেন। নাবাদ আর কিছু বলল না, ফিরে তিয়াশার কাছে গিয়ে দাঁড়ালো। তিয়াশা চুপচাপ দাঁড়িয়ে আছে একপাশে। নাবাদ তাকে কতক্ষণ পর্যবেক্ষণ করে দেখল। আজ মেয়েটা সত্যি বড্ড শান্ত হয়ে আছে। মুখে হাসি নেই, কোনো চঞ্চলতা নেই, কেমন যেন পাথর হয়ে আছে। ওরা বেশ খানিকক্ষণ পর ইয়াদের কাছে এলো। তাকে দেখে বেশ খুশি খুশি লাগছে। অবশ্য খুশি হবে নাই বা কেন? সে যা করেছে তার জন্য তো খুশি হওয়ারই কথা। কিন্তু এই খুশি কতক্ষণ স্থায়ী হবে সেটা ভেবে ইয়াদ মনে মনে এক দফা হেসে নিল। মিস্টার ইয়াদ, চলুন ওইদিকে যাই। মিস্টার মেহবুব মেবি চলে এসেছেন। আপনার যাবার আপনি এগিয়ে যান, আমি এখানেই ঠিক আছি। মিস্টার মেহবুব ঢুকতেই সেলিম এহসান সহ স্বামীর তাদের দিকে এগিয়ে গেল। ইয়াদ জায়গায় দাঁড়িয়ে সব দেখল, কিন্তু নিজে এগিয়ে গেল না। মিস্টার মেহবুবের পিছন পিছন একজন 22 কি 23 বছরের রমণীও সেখানে এসে পৌঁছালো। ইয়াদ মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পাকা হাসল, মনে মনে বলল, তবে এ নিয়ে লিয়ানা। মেয়েটাকে দেখে কেমন পরিচিত লাগলো ইয়াদের। একে এর আগেও কোথাও দেখেছিল সে। কোথায় দেখেছিল মনে করতে গিয়ে সে অতীতে ফিরে যাবার চেষ্টা করলো। মিস্টার ইয়াদ ইহুতেসাম। মেহবুবের ডাকে সামনে তাকা ইয়াদ। তিনি হাসি হাসি মুখে ইয়াদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আপনাদের অপেক্ষা করিয়ে রাখতে হলো, ক্ষমা করবেন, সরি একটু দেরি হয়ে গেল। ইটস ওকে মিস্টার মেহবুব। ধন্যবাদ। হ্যালো নাবাদ অ্যান্ড
তিয়াশা, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, তোমাদের সাথে আলাপ করিয়ে দিই। ও আমার মেয়ে লিয়ানা মেহবুব। আমেরিকায় থেকে পড়াশোনা করেছে। 3 দিন আগেই বাংলাদেশে ফিরেছি। নাবাদ তিয়াশা দুজনই লিয়ানার সাথে পরিচিত হলো। বেশ খানিকটা সময় কাটালো তারা। ইয়াদ অবশ্য সেদিকে তেমন কোনো আগ্রহ দেখালো না। গিয়ে একটা চেয়ার টেনে বসলো। ইয়াদকে একা বসে থাকতে দেখে স্বামীর এসে তার পাশে চেয়ার টেনে বসতে বসতে বলল, কি ভাবছেন মিস্টার ইয়াদা? কিছু আজ করতে পারছেন? আপনি কিন্তু ফেঁসে যাচ্ছেন। সেটা নিয়ে আপনার ভাবনার আবশ্যকতা নেই। মিস্টার মেহবুব কিন্তু এমনি এমনি আপনাকে আপনার সাহায্য করেননি। আপনার মনে হয় এই ব্যাপারে আমি কিছুই বুঝতে পারবো না? না, তা নয়। তবে আপনারা যে কম জোচ্চুরি করেননি স্বামীর। ইয়াদের কথায় ভুরু কুচকায় স্বামীর। কিছু বোঝার চেষ্টা করে বলল, আপনি কিছু করেননি বলছেন? ইয়াদ ভুরু বিলাস করতে করতে বলল, আপনার বাবার গোপন অভিসন্ধি সম্পর্কে কোনো ধারণা আছে? আপনি আমার বাবাকে নিয়ে কিছু বলতে আসবেন না। আমি অন্তত মেনে নিব না। সেটা আপনি নাই মানতে পারেন স্বামীর, তবে এটা জানেন যে ওই যে আমার PA অরা, যিনি আপনার বাবার সাথে এসে এসে কথা বলছেন। স্বামীর একবার অরার দিকে তাকালো, তারপর ইয়াদের দিকে বলল, কি বলতে চাইছেন? আপনার বাবা গ্রামে আমাদের প্রজেক্টের ডকুমেন্টস চুরি করতে অরাকে বেশ মোটা অঙ্কের টাকা দিয়েছেন। ওরা ওনার কথায় সব করেছিল বটে, কিন্তু শেষ চালটা তার অজান্তেই ঘুরে গেছে। যেমন? বাবা কাজটা ওকে করতে দিয়েছিল, সে করেছিল, কিন্তু একটা কপি আপনার বাবার হাতে তুলে দিয়েছে। আমি আগে আন্দাজ করেছিলাম, তাই বাবাকে সতর্ক করি। এরপর বাকিটা তিয়াশাই ঠিক করে। পুরো ফাইলটাই আমি পাল্টে ফেলেছি। আচ্ছা, আপনার বাবা তো এই পার্টি থ্রো করার কথা আপনাকে বলেছিল, কিন্তু কেন করছেন সেটা বলেছিল কি? স্বামীর এবার কিছুটা নড়ে চড়ে বসল। ইয়াদের কথাগুলো বিশ্বাস হচ্ছে না। তার বাবা প্রজেক্টের ব্যাপারে যতটুকু বলেছিল তাতে কোথাও অরার বিষয় ছিল না। তিনি বলেছিলেন তিনি প্রজেক্টের ডকুমেন্টস কোনো এক কোম্পানির মাধ্যমে তৈরি করেছেন, অথচ সে এত কিছুর গভীরে কি চলছে তা ধরতেই পারেনি। ইয়াদ স্বামীদের মুখের দিকে তাকিয়ে কিঞ্চিত হাসল, বলল, এত অবাক হচ্ছেন কেন? আপনার বাবা এবং ওরা আমাকে সারপ্রাইজ দিবে বলে নিয়ে এসেছে এখানে, কিন্তু কিছুক্ষণ পর নিজেরাই সারপ্রাইজড হবেন, কারণ ইয়াদ এত কাঁচা খেলোয়াড় না। স্বামীর সেখানে আর বসে থাকতে পারল না, উঠে বাবার দিকে এগিয়ে গেল। তার পরিশ্রম, সফলতা এইসব এমনি এমনি আসেনি। সে চায় না অন্য কারোর প্রজেক্ট চুরি করে নিজের নামে চালিয়ে দিতে। তাছাড়া সে নিজেও কম পরিশ্রমী নয়। ইয়াদের সাথে তার শত্রুতার সম্পর্ক থাকতে পারে, কিন্তু তাদের কোম্পানির প্রজেক্টের ডকুমেন্টস নিয়ে নিজের প্রজেক্টের কাজ করবে সেটা সে কিছুতেই মেনে নিতে পারবেন না। বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল তাদের। ইয়াদ এসে নিজের ঘরে চলে গেল। ফ্রেশ হয়ে বিছানায় এসে ল্যাপটপ নিয়ে বসলো। প্রজেক্টের নতুন ফাইলে চোখ বুলিয়ে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। তবে তার খটকা লাগছে মিস্টার মেহবুবকে নিয়ে। লোকটা ঠিক কি করতে চাইছে মাথায় আসছে না। অরার বিষয়টা আজ ইচ্ছে করেই সামনে আনেনি। মিস্টার মেহবুবকে বোঝাতে হলে তাকে অরার সাহায্য নিতে হবে। আপাতত ওরা যেটা নিয়ে ব্যস্ত আছে তাকে তা নিয়ে থাকতে দেওয়াই ভালো হবে। গভীর রাত। হুরায়রা চোখে ঘুম নেই। অন্ধকারে নিজের ছায়া হাতে শেষে আলো জ্বালিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ইয়াদরা এসেছে বুঝতে পেরেছে, তবুও উঠে যায়নি সে। গিয়েই বা কি হবে? সেখানে তো তার কোনো কাজই নেই। ঘরে পায়চারি করতে করতেই হঠাৎ মনে হলো একবার ইয়াদের ঘরে গেলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। আর এক মুহূর্ত দেরি করলো না হুরায়রা। দরজা খুলে পা টিপে টিপে ইয়াদের ঘরের দিকে এগোয়। দরজা খোলাই ছিল। হুরায়রা একটু জোর দিতেই সেটা মিলে গেল। ইয়াদ দরজা খোলার শব্দে সামনে তাকাতেই দেখলো হুরায়রা দাঁড়িয়ে আছে। কালো শাড়িতে ড্রিম লাইটের আলোয় তাকে স্বর্গীয় অপ্সরার থেকে কম কিছু মনে হয় না ইয়াদের। রাত বিরাতে মাথা নষ্ট করার জন্য হুরায়রা এই বেশে আবির্ভাবই যথেষ্ট। হুরায়রা গুটি গুটি পায়ে ইয়াদের সামনে এসে দাঁড়ায়। ইয়াদ নজর সরিয়ে ল্যাপটপের দিকে মনোযোগ দিয়ে বলল, এত রাতে উঠে এলি কেন? ঘুমাসনি? উফ, ঘুম আসছে না। তবে এই ঘরে কেন এলি? এখানে কি আমি ঘুমের ওষুধ নিয়ে বসে আছি? আপনি নিজেই তো একজন ঘুমের ওষুধ। হুরায়রার কথায় ল্যাপটপ থেকে নজর সরিয়ে ভুরু কুঁচকে তাকালো ইয়াদ।
মৃদু আলোয় হুরায়রার মুখটা বোঝার চেষ্টা করে বলল, এত রাতে পাকা পাকা কথা বলে আমার মাথা নষ্ট করতে এসেছিস? আপনি তো আমার ঘুম নষ্ট করলেন। সেই কখন থেকে অপেক্ষা করছি কখন আপনারা ফিরবেন। অনেক রাত হয়েছে হুর, নিজের ঘরে যা। এত রাতে আমার ঘরে এসেছিস, কেউ দেখলে অন্য কিছু ভাববে। ভাবলে ভাববে, তাতে আমার কি? আমি তো আপনাকে ভালোবাসি। আজ আপনি জানলেন, কাল সবাই জানবে। খুব সাহস বেড়েছে দেখছি। রাত বিরাতে কি সব পাগলামি করছিস হুর? যা ঘরে যা। আমি আপনাকে ভালোবাসি। তোকে ঘরে যেতে বলেছি। আপনি আমাকে ভালোবাসেন কিনা সেটা না বললে আমি ঘরে যাব না। মুখে মুখে কথা বলছিস কেন? বলেই ল্যাপটপ রেখে বিছানা ছেড়ে উঠে হুরায়রার সামনে এসে দাঁড়ায় ইয়াদ। নজরের মধ্যে গাম্ভীর্যতা ধারণ করে হুরায়রার চোখে দৃষ্টি রেখে বলল, তুই অনেক ছোট হুর, বাস্তবতা কি এখনো বুঝিস না? তোর সাথে আমার কিছু হওয়ার নয়। যদি হওয়ারই হতো তবে ইয়াদের কাছ থেকে কেউ এক চুল তোকে সরিয়ে রাখতে পারতো না। আমার সঙ্গে স্বপ্নে ঘর বেঁধে শুধু শুধু নিজের কৈশোরকালটা নষ্ট করিস না। আমি চাই তুই ভালো থাক, নিজের মতো করে বাঁচ। নিজের মতো করে আর বাঁচতে দিলেন কোথায়? বড্ড জ্বালাই তোকে। হুরায়রা জবাব দিতে পারল না। কাঁদতে চাইলো, তাও চোখে এক ফোঁটা জল এলো না। ইয়াদের কথাগুলো তার অন্তর্করণে গিয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে, অথচ ব্যথা অনুভব হচ্ছে না। ক্ষত স্থানে আঘাত করতে করতে এক সময়ে সেই স্থান অনুভূতি শূন্য হয়ে যায়। তখন আর সেখানে যতই আঘাত করো ব্যথা অনুভব হয় না। তবে ক্ষত হতে হতে একটা সময় জায়গাটা পছন্দ ধরে। হুরায়রার মাঝেও ঠিক একই জিনিস কাজ করছে। অবহেলা নামক ক্ষতটা বড্ড ভয়ঙ্কর। একবার হৃদয় পৌঁছে গেলে তা আর কখনো ঠিক হয় না। কে জানে আর কতদিন ইয়াদ হুরায়রার মনে সাম্রাজ্যে আধিপত্য চালাতে পারবে। স্কুলের যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে হুরায়রা। কিছু দূর এগিয়ে এসে পিছন ফিরে তাকাতেই দেখলো একটা গাছের আড়ালে নিজেকে আড়াল করে দাঁড়িয়ে আছে আবরার। হুরায়রা তাকাতেই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল সে। হুরায়রার সন্দিগ্ধ দৃষ্টিতেই কিছু বোঝার চেষ্টা করে কয়েক পা পিছিয়ে আবরারের সামনে এসে দাঁড়ালো। হুরায়রার সামনে যেতেই ঘামতে শুরু করলো আবরার। ধরা পড়া চোরের ন্যায় মলিন হেসে তাকাতেই হুরায়রা চোখ বড় বড় করে বলল, আপনি কি আমায় লুকিয়ে লুকিয়ে দেখছিলেন আরবার ভাই? আবরার হুরায়রার চোখে চোখ রাখতেই হৃৎপিণ্ড অসাড় হয়ে এলো। জোরপূর্বক মুখে হাসি টেনে কোনো রকম বলল, কই কিছু না তো, তুই কোথায় যাচ্ছিস? হুরায়রা আবরারের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, কই না তো, লুকিয়ে দেখতে যাব কেন? এমন তোতলাচ্ছেন কেন? আবরার এবার বুঝতে পারল সে একটু বেশি ঘাবড়ে যাচ্ছে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, তোকে কিছু বলতে চাইছিলাম হুরায়রা। আমার সময় নেই, আর আপনার সাথে আমার এমন কোনো কথা আছে বলে মনে হয় না। তুই একটু বুঝতে চেষ্টা কর আমি কি বলতে চাইছিলাম। সেদিনের চিঠি পড়েছিলি? হুরায়রা এবার বেশ বিরক্ত হলো। এই চিঠির জন্য তাকে ইয়াদের কাছে কম অপদস্থ হতে হয়নি। হুরায়রাকে নিশ্চুপ দেখে আবরার কিছু বলতে যাবে, তখনই তাকে থামিয়ে দিয়ে হুরায়রা বলল, আপনি কি বলতে চাচ্ছেন আর জানতে চাচ্ছেন আমি জানি না। সেদিন চিঠিতে কি লেখা ছিল তাও বলতে পারবো না, কারণ চিঠিটা আমি পড়ার আগেই ইয়াদ ভাইয়ের হাতে চলে গেছে। দেখুন, ওই চিঠির জন্য আমাকে উনি অনেক শাস্তি দিয়েছেন। আমি চাই না আপনার জন্য আর কোনো শাস্তি ভোগ করতে। তাছাড়া আপনি আর আমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখবেন না। এটা গ্রাম, নানান মানুষ রাস্তা দিয়ে চলাচল করে, সবাই এটাকে ভালো নজরে দেখবে না বা দেখবে না। তাই দয়া করে আপনি আর আমার পিছনে পিছনে আসবেন না। আবরারকে কিছু বলতে না দিয়ে হুরায়রা জোর কদমে হেঁটে চলে গেল। আবরার অবনত দৃষ্টিতে সেখানে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল অন্তর্করণ থেকে। আজ অবধি সে হুরায়রাকে বলেই উঠতে পারল না ভালোবাসার কথাটা। মেয়েটাও বুঝে উঠতে পারেনি যে সে কতটা তাকে ভালোবাসে। আবরার আকাশের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, নিঃশ্বাসের সাথে কষ্টগুলো বের করে দেওয়ার চেষ্টা করলো। আবরারকে পিছনে ফেলে অনেকটা পথ এগিয়ে এলো হুরায়রা।
চলার গতি কমিয়ে ধীরে ধীরে সামনে এগোতে থাকলো সে। কিছু দূর এসে একবার পেছনে ঘুরে তাকিয়ে দেখলো সে না আবরারকে আর দেখা যাচ্ছে না। হুরায়রা জানে আবরার তাকে কি বলতে চায়, অথচ সব জেনেও না জানার ভান করলো সে। আর যাই হোক, আবরার যে তাকে ভালোবাসে এতটুকু বোঝার মতো ক্ষমতা বা বুদ্ধি তার নিশ্চয়ই হয়েছে। তাছাড়া বুঝেও আর উপায় কি, সে তো আর অন্য কাউকে মন দিতে পারবে না। তার মন, প্রাণ, আত্মা, ইহজন্ম সব তো ওই একটা মানুষকে দান করে দিয়েছে, তা তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়। অথচ ইয়াদ সে কেন এত অবুঝ? আবরারের ভালোবাসা দেখেও যেমন সে না দেখার মতো করছে, বুঝেও না বোঝার ভান করছে, প্রতিনিয়ত ইয়াদও কি তার সাথে এমনটাই করছে? ভাবতে ভাবতে হুরায়রা অন্য মনস্ক হয়ে উঠল। হয়তো এইটাই নিয়ম যে যাকে চায় সে আবার অন্যকে চায়। এই চাওয়ার পাওয়ার খেলায় মানুষ কেবলই দর্শক মহল। ক্লাসে এসে হুরায়রা চুপচাপ লীরার পাশে গিয়ে বসল। আজ ক্লাসে ঢুকতে কিছুটা দেরি করে ফেলেছে সে। লীরা ইতিউতি দেখে গলা খাদে নামিয়ে বলল, ক্লাসে আসতে এত দেরি করলি কেন? আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম তোর জন্য। হুরায়রা আবরারের কথাটা লীরাকে বলতে গিয়েও বলল না, কথা ঘুরিয়ে নিয়ে অন্য প্রসঙ্গ টেনে বলল, শেষে একটু অফিস রুমে যাবি আমার সাথে? অফিস রুমে যাবি? কিন্তু কেন? 3 দিনের ছুটি নিতে হবে। বড়দির শ্বশুরবাড়ি যাব সন্ধ্যাবেলায়। হঠাৎ ওখানে কেন? বড়দির ননদের বিয়ে, পুরো বাড়ির সকলেই যাবে, ছুটি না নিলে চলবে না। বাবা অবশ্য বলে দিয়েছে স্যারকে, আমি শুধু দরখাস্তটাই দিতে যাব। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে যাই। কিন্তু ক্লাস শেষে বাড়ি ফেরার পথে স্বামীরের সঙ্গে দেখা হলো হুরায়রার। সেদিনের পর তাদের মধ্যে আর কোনো দেখা সাক্ষাৎ হয়নি। হুরায়রাকে দেখে কিছুটা এগিয়ে এলো স্বামীর, অধর যুগল প্রসারিত করে বলল, এভাবে দেখা হয়ে যাবে ভাবিনি। স্কুলে গিয়েছিলেন? আপনি এইদিকে? একটা কাজে এসেছি, বাড়ির দিকেই তো যাচ্ছ, চলো এগিয়ে দেই। স্বামীর হুরায়রা গ্রামের সরু কাঁচা পথ ধরে হাঁটছে। রাস্তার দুই পাশে সবুজ ফসলের মাঠ আর সারি সারি তাল গাছ, বেশ হাওয়া বইছে সেখানে। স্বামীর হাঁটতে হাঁটতে বেশ কয়েকবার হুরায়রাকে আর চোখে দেখল। হুরায়রার এলোমেলো চুলগুলো বাতাসে বারবার মুখের কাছটায় আছড়ে এসে পড়ছে। মাঝে মাঝে সেগুলোকে সামলে নিতে বেশ হিমশিম খাচ্ছে সে। স্নিগ্ধ বিকালে হুরায়রার ক্লান্ত চোখ দুটোতে তাকিয়ে স্বামীরের বুকের ভিতরটা কেমন মুচড়ে উঠল। প্রথম দেখার অনুভূতিটা তীর তীর করে অন্তর্করণে বইতে লাগলো। এই অনুভূতির নামটা যে কি ঠিক বুঝে উঠতে পারল না স্বামীর। সদ্য নব যৌবনে পদার্পণ করা এক ষোড়শী কি করে একটা পুরুষের হৃদয় হরণ করার ইন্দ্রজাল বুনতে জানে ভেবে পেল না সে। হুরায়রার সাথে তার পরিচয় বেশি দিনের নয়, তবে যেই কয়দিনের পরিচয়ই হোক না কেন, অতি অল্প সময়ে মেয়েটা তার অন্তর্করণে বিশাল বড় জায়গা করে নিয়েছে। বাড়ির কাছাকাছি এসে থামল দুজন। স্বামীর চারিদিকে চোখ ঘুরিয়ে নিয়ে হুরায়রাকে উদ্দেশ্য করে বলল, ইয়াদ বসে আছে ঘাটের সিঁড়িতে, আমাদের দুজনকে একসাথে আসতে দেখছে বোধ হয়। হুরায়রা দৃষ্টি অবনত ছিল। স্বামীরের কথায় ঘাটের দিকে তাকালো। অরা সহ ইয়াদ বসে আছে সেখানে। ইয়াদকে দেখে অন্তর্করণ হতে প্রশস্ত শ্বাস বেরিয়ে এলো হুরায়রার, যেটা স্বামী লক্ষ্য করতে ভুল করল না। হুরায়রার উজ্জ্বল চেহারায় বিবর্ণতা ফুটে উঠেছে। স্বামীর খানিকটা সময় হুরায়রাকে লক্ষ্য করলো, বলল, কিছু ভাবছো? বাড়ি চলে এসেছো? আপনি আসুন না ভিতরে। আজ আর যাবো না, অন্য একদিন। মিথ্যে কেন বলছেন? মানে? আপনি কখনোই আমাদের বাড়িতে যাবেন না? এটা কে বললো তোমায়? ওনার সাথে আপনার ব্যক্তিগত শত্রুতা আছে জানতে পেরেছি। হুরায়রা কথায় কিঞ্চিত হাসল স্বামীর, বলল, ইয়াদ বলেছে? তিনি কখনোই কিছু বলেন না।
তবে কি করে জানলে? বুঝতে পেরেছি, বোঝার জন্য কেউ বলে দিতে হবে বুঝি। তাছাড়া উনি আমাকে পছন্দ করেন না, সেটা বাড়ির সকলেই জানেন। তুমিও কি সকলের মধ্যে একজন? স্বামীরের শেষের কথাটা বুঝতে কিছুক্ষণ সময় নিল হুরায়রা। পুনরায় বলল, আপনার কেন মনে হচ্ছে সেটা? এই যে তুমি প্রথম দিন থেকেই এখন পর্যন্ত আমার প্রসঙ্গে বেশ ভালোভাবেই কথা বলছো। আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, আর আমি আপনাদের শত্রুতার মধ্যেও পড়ি না। হুরায়রা একবার পুকুর ঘাটের দিকে দৃষ্টিপাত করলো। ইয়াদ তখনও একইভাবে বসে কথা বলছে, আর শুধু কথাই বলছে না, কথার ফাঁকে ফাঁকে দুই একবার তাদের দেখছেও। হুরায়রা সেদিক থেকে নজর ফিরিয়ে এনে বলল, আপনাদের দুজনের মধ্যে ঝামেলার মাঝে আমি কখনোই পড়ি না। তাছাড়া ওনার কাছে আমার এতটাও মূল্য নেই যার জন্য আপনার সাথে কথা বলবে কঠিন শাস্তি পেতে হবে। ইয়াদ তোমাকে খুব শাসন করে শুনেছি। আপনি কার কাছে জানলেন? এমনিই জেনেছি। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, এবার তোমার যাওয়া দরকার। মিস্টার ইয়াদ বোধহয় পছন্দ করছেন না আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলাটা। হুরায়রা জবাবে আর কিছু বলল না, দৃষ্টির ইশারায় বিদায় নিয়ে বাড়ির দিকে চলে গেল। স্বামী ধীরে ধীরে রাস্তায় এসে দাঁড়ালো। হুরায়রার প্রতি কেমন যেন দুর্বলতা কাজ করে অন্তরকরণে। রাত বাড়ার সাথে সাথে মেয়েটার সারা অন্তর জুড়ে বিচরণ করে বেড়ায়। একে কি বলে তবে প্রথম প্রেমের অনুভূতি? না, আর ভাবতে পারল না সে। মাথাটা কেমন ধরে আসে। আর যাই হোক, একটা বাচ্চা মেয়ের প্রেমে সে কিছুতেই পড়তে পারে না, এটা অন্যায়, অপরাধ। মায়ের সামনে নতজানু হয়ে বসে আছে হুরায়রা। হুমায়রা মেয়ের দিকে তাকিয়ে কিছু একটা পরখ করে বললেন, আমার কাছ থেকে কিছু লুকাইবি না হুরায়রা, সত্যি করে বলবি, কাল রাতে তুই ইয়াদের ঘর থেকে দইরা বাইর হয়েছিলি কেন? এত রাত্রে তোর কি কাজ পড়েছিল যে ইয়াদের ঘর চাইতে হয়েছে? হুমায়রা মায়ের কথা জবাব দিতে পারল না। পাংশুবর্ণ মুখে অবনত নেত্রে তাকিয়ে রইল। হুমায়রা আরো কিছু সময় পরখ অপেক্ষা করে বললেন, তুই এখনো ছোট হুর, আবেগ দিয়ে সব চিন্তা করিস তুই, কিন্তু আমি তোর মা, আমি সব বুঝি। তুই যেটার পিছন পিছন ছুটতেছিস সেটা তোর জন্য মঙ্গল হবে না, আর আমি চাইও না যে তুই ইয়াদের নিয়া। আর বলতে পারলেন না তিনি, গলা ধরে এলো। হুরায়রা নত দৃষ্টিতে মায়ের পায়ের দিকে তাকিয়ে আছে। ইয়াদ তাকে কখনো নিজের করে নেবেন না, এই চরম সত্যিটা সে খুব ভালো করেই বুঝে গেছে। কিন্তু তাই বলে তো নিজের ভালোবাসাটাকে সে খুন করে ফেলতে পারবে না। ইয়াদ তাকে যতটা কষ্ট দিয়েছে তার সে দ্বিগুণ কষ্ট সে দেবে। নিজেকে অনেক হেলা করেছে সে। ইয়াদের প্রতিটা বাক্য, প্রতিটা শাস্তি এক কথায় মেনে নিয়েছে, কিন্তু তাতে এতটুকু লাভ হয়নি। ইয়াদের পাথর খণ্ডন ন্যায় হৃদয়খানি এতটুকু গলেনি। প্রিয় মানুষরা যখন অবহেলা ভরে তাকায় তখন যে কতটা কষ্ট হয় সেটা ইয়াদের বোঝার দরকার। হুমায়রা মেয়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পাশে এসে বসলেন। মাথায় হাত বুলিয়ে মেয়েকে বুকের সাথে জড়িয়ে নিলেন। মায়ের স্পর্শ পেতেই হুরায়রা বিড়াল ছানার মতো মায়ের বুকে মুখ লুকিয়ে অচিরে সে ডুকরে কেঁদে উঠল। রাগ, ক্ষোভ, অভিমান সব যেন এক জায়গায় এসে জড়ো হয়েছে। মায়ের ভালোবাসার আলতো পরশ পেতেই যেন সেগুলো অঝোর ধারায় হয়ে নেমে এলো। মেয়েকে কাঁদতে দিলেন হুমায়রা। কাঁদলে মন হালকা হয়। মেয়েটা যে ইয়াদকে ভালোবেসেছিল সেটা তিনি প্রথমেই বুঝতে পেরেছিলেন, তাই তো এতদিন ভয়ে ছিলেন। নিজেকে কখনো হুরায়রার কাছে ধরা দেবে না ইয়াদ। ছেলেটা বড্ড গম্ভীর প্রকৃতির, নিজের আবেগ অনুভূতি প্রকাশ করতে জানে না। আর শুধু জানে না নয়, প্রকাশ করতে চায় না। একটা খোলসের আবরণে নিজেকে সর্বক্ষণ ঢেকে রাখে। ইয়াদকে তিনি ছোট থেকেই চেনেন। ছেলেটা সহ্য করার অসীম ক্ষমতা নিয়ে জন্মেছে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে জানে। বাহিরটা দেখলে কেউ বোঝার উপায় নেই ভিতরে কি চলছে। কখনো ব্যথা পেলেও টু শব্দটি করেনি। ইয়াদের গাম্ভীর্যতা দেখেই হুমায়রা মনে মনে ভয় পান। এই ছেলের মনে মাথায় কি চলছে ধরার কাবু নেই। এমন শক্ত ব্যক্তিত্বের লোক তিনি, বোধহয় তার
৪৫ বছরের জীবনে দ্বিতীয়টি দেখেনি। শাশুড়ির কাছে শুনেছিলেন ইয়াদের দাদা যেন নাকি এমন একজন ছিলেন, ভালোবেসে বিয়ে করেছিলেন তিয়াশার নানিকে। কিন্তু কি হলো? না, আর ভাবতে পারলেন না তিনি। চান না নিজের মেয়ের সাথেও এমন কিছু ঘটুক। মেয়েকে কিছুতেই কষ্ট পেতে দেবেন না তিনি। সাময়িক কষ্ট পেয়ে যদি সারা জীবন সুখে থাকা যায় তবে এইটুকুই শ্রেয়। তিনি কিছুতেই ইয়াদের সঙ্গে মেয়েকে মেনে নিতে পারবেন না। এই পৃথিবীতে তার দুটি ছেলে মেয়ে সম্বল, তাদের জন্যই তো তিনি এখনো বেঁচে আছেন। ছেলেটাও কাছে নেই। আজ 7 বছর মেয়েটার মুখের দিকে তাকিয়ে তো তিনি বেঁচে আছেন। ছেলের কথা মনে পড়তেই চোখের কোণে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হুরায়রাকে আরও কাছে টেনে নিয়ে মাথার চুমু এঁকে দিয়ে বললেন, গোসল করে খাবার খেয়ে একটু ঘুমিয়ে নে হুর। সন্ধ্যার পর আমাদের ও বাড়ি যেতে হবে। একটু ঘুমিয়ে না নিলে শরীর খারাপ করবে। হুরায়রা ধীরে ধীরে মায়ের বাঁধন থেকে মুক্ত হলো। 2 হাতে চোখ মুছে নাক টেনে বলল, আজকে তুমি খাইয়ে দাও না মা, অনেকদিন তোমার হাতে খাই না। হুমায়রা মেয়ের চিবুক স্পর্শ করে বললেন, ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে খেতে আয়। মা চলে গেলে হুরায়রা উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। হুরায়রা জানালা থেকে পুকুর ঘাটটাই স্পষ্ট দেখা যায়। ইয়াদ এখনও সেখানে একইভাবে বসে আছে, তবে পাশে অরা নেই। হুরায়রা জানালার কাছ থেকে সরে এসে বিছানায় গিয়ে বসল। 2 হাতের উল্টো পিঠে চোখ মুছে বিড়বিড় করে বলল, অবহেলায় যে জিনিস হারিয়েছেন তার জন্য একদিন খুব আফসোস হবে আপনার। সেদিন আপনার আফসোস দেখে হয়তো আমারও আফসোস হবে, তবে সেদিন নিজের জন্য নয়, আপনার জন্য। হেলায় যে জিনিস আজ হারিয়েছেন তা ফিরে পাবার পথ খুঁজে পাবেন না, ভুলে আফসোস হবে আপনার। অবশ্য আপনি তো আফসোস করতেই বেশি পছন্দ করেন। আপনার পছন্দটাকে না হয় আমি সম্মান করলাম। বিছানার একপাশে হাঁটু ভাঁজ করে বসে আছে হুরায়রা। সামনে একটা বেগুনি শাড়ি, ম্যাচিং ব্লাউজ আর কিছু গয়না পরে আছে। একটু আগে ইয়াদ এসে সেগুলো রেখে গেছে। বাড়ির মেয়েরা সকলে একই রকম শাড়ি পরে তুরিনের ননদের গায়ে হলুদে যাবে। ইয়াদ সবার জন্য বেছে বেছে একই রকমের শাড়ি কিনে এনেছে ঠিকই, তবে হুরায়রার জন্য আনা শাড়িটা বাকি সবার থেকে আলাদা। দোকানে ঢুকেই প্রথমে যে শাড়িটা তার নজর কেড়েছিল, কোনো ভাবনা চিন্তা না করেই সেটাই কিনে নিল হুরায়রার জন্য। বাড়িতে এসে সবাইকে সবারটা বুঝিয়ে দিয়ে হুরায়রার শাড়িটা নিয়ে সে নিজে হুরায়রার ঘরে গেল। পুরো ঘর অন্ধকার করে শুয়েছিল হুরায়রা। ইয়াদের উপস্থিতি বুঝতে পেরেও নড়ল না, একইভাবে শুয়ে থাকলো। ইয়াদ ঘরে ঢুকে আলো জ্বালাতেই চোখ মুখ কুঁচকে নেয় সে। আলোতে বিরক্ত হচ্ছে বুঝতে অন্য পাশ ফিরে শোয়। ইয়াদ কোনো বাক্যলাপ না করে সরাসরি হুরায়রার খাটের কাছে এসে দাঁড়ায়। হাতে থাকা প্যাকেটটা বিছানার একপাশে রেখে বলে, শাড়ির সাথে যা যা লাগে সব এখানে রেখে গেলাম, দয়া করে নিজে নিজে পড়তে যাস না, আবার না হয় দেখবি ঘর থেকে বের হয়ে গাড়ি অবধি পৌঁছাতে পৌঁছাতে পুরোটা খুলে গেছে। ইয়াদের কথা কর্ণকুহরে পৌঁছাতেই সোহা থেকে ধূপ করে উঠে বসে হুরায়রা। ইয়াদের হাতের দিকে একবার তাকিয়ে পাশে রাখা শাড়িটার দিকে নজর দেয়, বলে, আপনাকে তো বলিনি আমি কখনো শাড়ি পরেই যাব, আপনি আমার জন্য শাড়ি আনতে গেলেন কেন? বাড়ির সকলের জন্যই এনেছি, তোর জন্য একা আনিনি। একা আনেননি ঠিকই, কিন্তু সকলের থেকে আলাদা করে এনেছেন। আপনি হুমাশা, তিয়াশা, ওদের জন্য একরকম আনলে আর আমার বেলায় ভিন্ন কেন? তোকে এটাতে ভালো মানাবে তাই এনেছি। আমি পরব না এই শাড়ি। ইয়াদ ভুরু কুচকে তাকালো হুরায়রার দিকে। হুরায়রা অন্যদিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে তার চোখ নাক লাল হয়ে উঠেছে। ইয়াদ দেখেই বুঝতে পারল এক্ষুনি হুরায়রার 2 চোখ অযোধ্যারায় শ্রাবণ নেমে আসবে। হুরায়রা একবার ইয়াদের দিকে তাকালো, তারপর আবার অন্যদিকে ফিরে বলল, আপনার দেওয়া শাড়ি আমি পরব না। আপনি কি ভেবেছেন আমার কোনো মান সম্মান নেই? এই তুই তখন থেকে বড্ড কথা বলছিস তো, কি হয়েছেটা কি? আজকাল দেখছি খুব মুখে মুখে কথা বলা হচ্ছে।
কেন, আমি কি আমার ইচ্ছে অনিচ্ছার কথাও বলতে পারবো না? তাছাড়া আপনার দেওয়া কোনো কিছুই আমি নিব না। হুরাইরা জোর গলায় বলা কথাগুলো ইয়াদ চুপচাপ শুনে গেল। মেয়েটার হঠাৎ করে তার সাথে এইভাবে কথা বলছে কেন? হুরাইরা আর যাই করুক, কখনো এমন জোর গলায় তার সাথে কথা বলেনি। ইদানিং সে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে হুরাইরার মধ্যে, যা থেকে এক মুহূর্তের জন্য ভাবিয়ে তুলল। ইয়াদকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হুরাইরা আবার বলল, এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, আমি তৈরি হব।